শরীর এবং মনের আরোগ্যের নিঃশব্দ সহচর ফিজিওথেরাপি। আধুনিক জীবনের ব্যস্ততা, দীর্ঘক্ষণ অফিসে বসে কাজ করা, শারীরিক চাপ বা কোনো বিপর্যয়ের বা বিপদের সম্মুখীন হওয়ার পর আমরা নানা ধরনের সমস্যার মুখোমুখি হই। আর এই সময় আমাদের পাশে এসে দাঁড়ায় ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি শুধুমাত্র একটা চিকিৎসাই নয়, এটি আমাদের জীবনের অঙ্গ, একটি বিজ্ঞান, একটি কেয়ার সিস্টেম। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভস্মিতা। আর আজ আমরা যার সাথে কথা বলবো, তিনি আমাদের শরীরের ভাষা বোঝেন এবং আমাদের শরীরের ব্যথার কারণ নির্ণয় করে আমাদেরকে সুস্থতা প্রদান করেন। আজ আমাদের সাথে রয়েছেন ফিজিওথেরাপিস্ট ভাস্বতী দেববর্মা। নমস্কার, সমাজ দর্পণে আপনাকে স্বাগত। নমস্কার, আমার নাম ভাস্বতী দেববর্মা আর আমি একজন ফিজিওথেরাপিস্ট। কারেন্টলি আমি নিজের ক্লিনিক ফিজিওথেরাপি রিহ্যাব সেন্টারে কাজ করছি। আর অ্যাপার্ট ফ্রম আমার ফিজিওথেরাপি প্র্যাকটিস, আমি একজন মেডিকেল রাইটার। গ্লোবাল প্ল্যাটফর্মে আমি লিখি। এখন আপাতত ইসরায়েলের একটা কোম্পানি, সেটাতে আমি মেডিকেল রাইটিং করছি। পাশাপাশি ক্ল্যারিটি বলে আরেকটা কোম্পানি আছে লন্ডন বেসড, ওইটাতে আমি মেন্টরিং করছি যারা বাডিং অ্যাসপায়ারিং মেডিকেল রাইটার আছে। তাহলে আমরা যাই আমাদের আলোচনায়। প্রথমেই জানবো আপনার কাছে যে ফিজিওথেরাপি মানে কি বা কখন আমরা ফিজিওথেরাপি করব? হ্যাঁ, তো ফিজিওথেরাপি ব্রড টার্মে বলছি, একটা ফিল্ড যেখানে সায়েন্স যখন সায়েন্স মিটস দ্য মুভমেন্ট অফ দ্য বডি, মানে ওইখানে আপনার আর সেটা প্রিভেন্ট করে, আপনার পেইন হেল্প করে, রিডিউস পেইন রিডিউসিংয়ে হেল্প করে। তারপরে জয়েন্ট স্টিফনেস, এইসবে মুভমেন্ট ডিসঅর্ডার, ওভারঅল এটা একটা টার্ম, মানে একটা ফিল্ড বলতে পারেন, যেটা অর্থোপেডিকের অ্যাডজাঙ্ক্ট কাজ করে। তো ওভারঅল এইটা ফিজিওথেরাপি। আর এখন সবারই ফিজিওথেরাপি দরকার করা আমার মতে। আমাদের কিছু কমন সমস্যা যেমন ব্যাক পেইন, তারপর আপনার পুয়ার পশ্চার, তারপর জয়েন্ট স্টিফনেস, এই যে সমস্যাগুলো, এই সমস্ত সমস্যার ক্ষেত্রে ফিজিওথেরাপি কতটা হেল্পফুল? ফিজিওথেরাপি অ্যাকচুয়ালি শুধুমাত্র লিমিটেড থাকে না। একটা যেটা আমি বললাম একটু আগে, জাস্ট পেইন রিলিফ অর মাসেল পেইনে লিমিটেড থাকে না, সেটা ওভারঅল অনেক ফিল্ডেই কাজ করে। যেটা আমি বললাম, অর্থ, নিউরো, ফুল টিমে কাজ করে। আর যেটা ফিজিওথেরাপি প্র্যাকটিস কী করে প্রিভেন্ট করে, আমি যদি ছোট্ট দুইটা এক্সাম্পল নিই, যদি এক্সাম্পল নিই, যারা ডেস্ক জব ওয়ার্কার আছে, ধরেন সারাটা দিন ওয়ার্ক ফ্রম হোম করছি, আর মোস্ট অফ দ্য টাইম কী হয়, কেউ কেউ বেডে উল্টে শুয়ে ল্যাপটপ ইউজ করছে, পশ্চারটা খুবই এক্সট্রিমলি ব্যাড। তো আমার কাছে অনেক পেশেন্টই আসে, জয়েন্টস লাইক নেক পেইন, ব্যাক পেইন, তো এগুলি কমন কজ। তো ওই ক্ষেত্রে আপনার পশ্চারটা ঠিক রাখা খুব বেশি ইম্পর্টেন্ট, বিকজ টাইটনেস ডেভেলপ হয়, মাসেল উইকনেস ডেভেলপ হয়। তো মানে ওই ক্ষেত্রে আপনার ফিজিওথেরাপি প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট। অবভিয়াসলি হেলথ কেয়ার প্রোভাইডারের সাজেশন অ্যাডভাইস নেওয়ার পরে। আর আরেকটা এক্সাম্পল দিতে চাই, ফিজিওথেরাপি প্র্যাকটিস যেমন ফিমেল পপুলেশন আছে স্ট্রেংথ ট্রেনিংয়ের ক্ষেত্রে। নর্মালি একটা ট্যাবু আছে সোসাইটিতে যে ফিমেল পপুলেশন অথবা যারা মহিলা সম্প্রদায়ের সবাই, আমরা স্ট্রেংথ ট্রেনিং নর্মালি অ্যাভয়েড করি। ভাবি যে ওইটা করলে হয়তো বা ম্যানলি স্ট্রাকচার ওরকম হয়তো বা টার্ন নিতে পারে, যেটা কখনোই পসিবল না, বিকজ আমাদের টেস্টোস্টেরন হরমোন খুবই কম। ঠিক আছে, তাই দ্য স্ট্রেংথ ট্রেনিং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা ফিমেল পপুলেশনে খুব বেশি দরকার। ইয়াস, এখন মেল যারা আছে এখন সবাই অ্যাকচুয়ালি জিম যাচ্ছে, ভেরি গুড, বাট আমি মানে বলবো যে ফিজিওথেরাপি প্র্যাকটিসের মধ্যে যে স্ট্রেংথ ট্রেনিংয়ের পার্টটা আছে, যদি এটা স্পেশালি উইমেনরা যারা ব্যাক পেনের সমস্যা আছে, পোস্ট প্রেগনেন্সি, তারপরে অস্টিও আর্থ্রাইটিস, ওদের করাটাও খুব ইম্পর্টেন্ট।
অফকোর্স আমি আবার বলবো একজন হেলথ কেয়ার প্রোভাইডারের সাজেশন নেওয়ার পরেই করা সব মানে অবভিয়াসলি ফিজিওথেরাপিস্টের, কারণ এক্সারসাইজের ফুল ধারণাটা ওরা বেশি বেটার সাজেস্ট or অ্যাডভাইস করতে পারবে rather than any other professionals. যে সমস্ত শিশুদের স্পেশাল কেয়ার প্রয়োজন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি মানে কতটা উপযোগী বা করা উচিত কিনা তাদের ফিজিওথেরাপি? চিলড্রেন যাদের স্পেশাল কেয়ার দরকার, ছোট্ট এক্সাম্পল ধরেন ডিলেড মাইলস্টোন, তার মানে ধরেন অনেক বাচ্চারা আমার মারা কমপ্লেন করে বাচ্চা 2 বছর হয়ে গেছে হাঁটছে না প্রপারলি, ওর 6 মাস হয়ে গেছে হেড স্ট্রেট রাখছে না। তো এইসব ছোট ছোট জিনিস আছে যেগুলি আর্লি ইন্টারভেনশন মানে আর্লি ডায়াগনোসিস যদি না হয় পরে প্রবলেম হতে পারে, বিকজ অনেক কেসেস লাইক সেরিব্রাল প্যালসি, তারপরে আপনার ডাউন্স, তারপরে স্পাইনাল বাইট, এটা অনেক অনেক ডিসঅর্ডার্স আছে, নিউরোমাস্কুলার ডিসঅর্ডার আছে, ওই ক্যাটাগরিতে পড়তে পারে। তো আর্লি ডায়াগনোসিস খুব বেশি ইম্পর্টেন্ট। আর বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা অনেক সময় অনেক বাচ্চাদের দেখি কথা বলতে একটু লেট হচ্ছে, বাচ্চারা মা পেরেন্টসরা এসে বলছে যে আমার বাচ্চা কথা লেটে বলছে, তারপরে এরকম ছোটো ছোটো জিনিস ওরা কমপ্লেন করে। সেটার রিজন সবচেয়ে থেকে বড় হয় ওদের কমিউনিকেশন প্রবলেম হয়। আর এইটার আরেকটা মেইন রিজন হচ্ছে বাচ্চারা ছোট বয়সেই ওদেরকে আমরা মানে পেরেন্টসরা জাস্ট লাইক স্ক্রিন টাইম অনেকটা বেশি দেওয়া হচ্ছে বাচ্চাদের। মোবাইল দিয়ে পেরেন্টসরা হয়তো বা বিজি আছেন অন্য কোথাও, খাওয়ার কোনো রকম ফিড করছে, সেটাতেও কিন্তু স্পিচে অনেকটাই প্রবলেম হয়। তো স্পিচ থেরাপিস্টের কাছে যাওয়াটা খুবই বেশি ইম্পর্টেন্ট ইন দ্যাট কেস, বিকজ আমি অবভিয়াসলি স্পিচ থেরাপিস্টের ব্যাপারটা স্পিচ থেরাপিস্ট বেশি এক্সারসাইজ এসব বলতে পারবে, তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস বলার। তাছাড়া পেডিয়াট্রিক কেসে যেমন যেটা সেরিব্রাল প্যালসি বললাম, সেটাতেও আর্লি ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট। বাচ্চাদের কোনো হেড ইঞ্জুরি হয়েছে কিনা, ছোটো ডেলিভারির টাইমে কিছু প্রবলেম হয়েছে কিনা, ওইসব নিয়ে ডিসকাস করা, পিডিয়াট্রিশিয়ানের সাথে কথা বলে যদি আর্লি আমরা যদি ট্রিটমেন্ট স্টার্ট করতে পারি, অ্যাটলিস্ট আমরা স্টপ মানে জিনিসটা যদি স্টপও না করতে পারি, প্রিভেন্ট করতে পারি ফার্দার কমপ্লিকেশনসে। তো ওইসব ক্ষেত্রে বাচ্চাদের পিডিয়াট্রিক রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম যেগুলি থাকে ওইগুলি খুব ইম্পর্টেন্ট করে। ফিজিওথেরাপি নিয়ে কিছু মিথ বা মিসকনসেপ্ট আমাদের মধ্যে রয়ে গেছে, তো এগুলো সম্পর্কে যদি একটু বলেন। সব থেকে বড় মিসকনসেপশন ফিজিওথেরাপি নিয়ে হচ্ছে ফিজিওথেরাপি মাসাজ, বাট মাসাজ ইজ নট ফিজিওথেরাপি। অনেকেই বলে জাস্ট কিছু হলো হালকা একটু মাসাজ করে দিলাম, অথবা কোনো আয়ুর্বেদিক মাসাজ করিয়ে আসলাম, আমার পেন হিল হয়ে গেল। বাট এইটা অ্যাকচুয়ালি মাসাজ ফিজিওথেরাপি না। ইয়েস, মাসাজ একটা চ্যাপ্টার, আমরা অনেক সময় এক্সারসাইজ থেরাপিতে পড়ানো হয়। আর বিভিন্ন স্ট্রোক থাকে ওইগুলিতে, হাতের উপরে হ্যান্ডস অন প্র্যাকটিস থাকে যেগুলি আমরা বডিতে মানে হিউম্যান বডিতে যখন দরকার পড়ে, লাইক মাসেল স্প্যাজম থাকলো, কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আমরা ফিল করছি এই দিকটায় একটু হার্ডনেস বা স্প্যাজম আছে, তখন আমরা দিতে পারি। বাট ইটস নট মাসাজ অলওয়েজ ফিজিওথেরাপি না। যে কেউ বলতে পারে যে মাসাজ পার্লারে গিয়ে আসলাম তো মাসাজ করালাম, এটা কিন্তু ফিজিওথেরাপি না। অনেকেই বলে আমার চেম্বারে এসে যে আপনি একটু মাসাজ করে দিন, বাট মাসাজ করাটা মানে আর এক্সারসাইজ করাতে অনেকটাই ডিফারেন্স আছে। এটা হলো ফার্স্ট মিসকনসেপশনস অ্যাবাউট ফিজিওথেরাপি মাসাজ। সেকেন্ড হচ্ছে যে যেটা আমি একটু আগে বললাম স্ট্রেংথ ট্রেনিংয়ের ব্যাপারটা। স্ট্রেংথ ট্রেনিং ফিমেলদের জন্য করাটা মেবি এতটা ঠিক হবে না, বিকজ মাস্কুলিন ফিচার্স ডেভেলপ হয়, যেটা একদমই পসিবল না। এইটাও বড় একটা মিসকনসেপশন, কারণ ফিজিওথেরাপি শুধু এইটাতে লিমিটেড থাকে না। তো অবভিয়াসলি এটা। আর আরেকটা মিসকনসেপশন হয়েছে ফিজিওথেরাপি মানে অর্থোপেডিকের পার্ট আর নিজে কোনো ডিসিশন ফিজিওথেরাপিস্ট নিতে পারে না। এইটা টোটালি ঠিক না, বিকজ ফিজিওথেরাপি প্যারালালি ওয়ার্ক করে অর্থোপেডিশিয়ানের সাথে। ফর এক্সাম্পল যদি আপনার অর্থোপেডিশিয়ানরা যদি
অর্থোপেডিকরা যদি ইয়ে করে আপনার টোটাল নি রিপ্লেসমেন্ট যেমন আছে, ওইসব ক্ষেত্রে আমাদের ফিজিওথেরাপি রিহ্যাবটা অনেকটাই ইম্পর্টেন্ট। তো হ্যান্ড অন হ্যান্ড প্র্যাকটিস চলে এটাতে। মানে টোটালি একটা সিঙ্গল জিনিস না। সো এইটাও একটা মিসকনসেপশন। আর অনেক ক্ষেত্রে মানে ফিজিওথেরাপিস্টরা নিজের ডিসিশন অনেকটাই নিজে নিতে পারে। আর এক্সারসাইজ সাজেস্ট করতে পারে। সো এইটাও একটা বড় মিসকনসেপশন অ্যাবাউট ফিজিওথেরাপি। বিকজ ফিজিওথেরাপির ফিল্ডটা অনেকটাই বড়। শুধুমাত্র লিমিটেড না জাস্ট একটাতে। স্পোর্টসে ফিজিওথেরাপির আপনার খুব বেশি ইম্পর্টেন্ট লাইক অ্যাথলিটসরা যেমন ক্রিকেটার, তারপর আমাদের রিজিনাল অনেক প্লেয়াররা যাদের ধরেন কোনো লিগামেন্ট ইনজুরি হলো অথবা ম্যাক্সিমাম লিগামেন্ট ইনজুরি, ওদের ক্ষেত্রে ওরাও রিহ্যাব প্রোগ্রামটা অবশ্যই করেন টু গেট ব্যাক টু দেয়ার নর্মাল লাইফ। নাহলে নর্মাল লাইফে ফিরে হয়তোবা এতটা পরিমাণে স্ট্রেংথ থাকে না বডিতে, আর টোটালি হিল হয় না কমপ্লিটলি। এগুলি মানে মেজর মিসকনসেপশনস ফিজিওথেরাপির ক্ষেত্রে আর কি। ধরুন একজন সুস্থ স্বাভাবিক মানুষ, হুম। হ্যাঁ? তো তারও কি মানে ফিজিওথেরাপিতে যাওয়া উচিত, না অন্য কোনোভাবে সে উম নিজেকে ভালো রাখতে পারবে? হ্যাঁ, ফিজিওথেরাপিতে যাওয়া উচিত। ফিজিওথেরাপি বিকজ ফিজিওথেরাপি জাস্ট আপনার কোনো ইনজুরি হলো, আমার এখন আমি ব্যথা পেলাম অথবা পোস্ট ফ্র্যাকচার ডক্টর লিখে দিল তারপরে আমি ফিজিওথেরাপি ক্লিনিকে গেলাম, নো, এইটা না। ফিজিওথেরাপি সবার ক্ষেত্রেই ইম্পর্টেন্ট বিকজ ফিজিওথেরাপি যেহেতু মুভমেন্ট আর পশ্চার এইসব ক্ষেত্রে বেশি কাজ করে। সো আমি যদি এখন বলি একদম সুস্থ সবল মানুষ, কোনো প্রবলেম নেই, কিন্তু যদি ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে যদি বলে পার ডে আমি কি এক্সারসাইজ করব আর আমার বডিকে আরও সুস্থ আরও বেটার লাইফ আমার যদি লিভ করতে লাগে, আমার বডি কী করে শরীরচর্চা করব, ওই ক্ষেত্রে ফিজিওথেরাপিস্টের কাছে গেলে যেমন আমরা নর্মালি এক্সারসাইজ প্রেসক্রাইব করি অ্যাকর্ডিং টু ফিট প্রিন্সিপাল, যেখানে আমরা যেই পার্সন যার পুরা হিস্ট্রি অবজেক্টিভ যা আমাদের হিস্ট্রি অ্যাসেসমেন্ট করতে লাগে ওইটা, তারপরে কি দরকার কি ওই সেটা বুঝে আমরা এক্সারসাইজ প্রেসক্রাইব করি। তো সেটা নর্মাল মানুষের ক্ষেত্রেও সুস্থ মানুষের ক্ষেত্রেও খুব ভালো একটা ডিসিশন যদি ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে নর্মাল এক্সারসাইজ মেনটেন করে। বিকজ আমি অনেক যারা মর্নিং ওয়াক করে অথবা ইভিনিং ওয়াক করে ওদেরও দেখি হাঁটছে, হঠাৎ হাত ঘুরিয়ে হাঁটছে, কোমর বাঁকা করে হাঁটছে। তো হয়তোবা 60 ইয়ার্সে 70 ইয়ার্সে ওইটা ওনার দরকার নেই, ওনার হয়তোবা অন্য কিছু দরকার। তো নিজে ইউটিউব দেখে ভিডিও এক্সারসাইজ অনেকেই করে। তো ইয়েস, তো ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে অ্যাডভাইস নেওয়াটা খুব ইম্পর্টেন্ট আমার ক্ষেত্রে। এখানে আরেকটা কথা জানবো যে এই যে এইজের ফিজিওথেরাপি করার ক্ষেত্রে মানে এইজের বিষয়টা যে মানে কোনো এজ বার আছে, না যে কোনো বয়সের তারাই করতে পারবে? না, কোনো এজ বার নেই। বাট যদি এখন জিরিয়াট্রিক পপুলেশন মানে ওল্ড এজ পপুলেশন আছে, ওদের তো মাস্ট দরকারই ফিজিওথেরাপি করা। তাছাড়া বাকি যাদের মনে হয় যে, যেটা আমি বললাম একটু আগে, মানে অ্যাডভাইস নেওয়া খুব দরকার। জাস্ট কারণ ওভারঅল এখন অলমোস্ট সবারই দেখা যায় পশ্চার খুবই খারাপ থাকে। আমি এত কথা বলছি, আমিও হয়তোবা একটু স্লাউচ করেই বসে আছি। তো তো এই মানে পশ্চার প্রবলেমটা খুব বেশি থাকে, পশ্চার রিলেটেড। স্লিপিং পশ্চার খারাপ থাকে, কেউ উঁচু বালিশে ঘুমায়, কেউ একদম ফ্ল্যাট ঘুমায় বিকজ হয়তোবা কোথা থেকে শুনেছে যে ফ্ল্যাট ঘুমালে কিনা স্পন্ডিলাইসিস কমে। বাট ওইসব ছোটোখাটো অনেক নিউজ ভিডিও এটা ওইটা মানে পার্টিকুলার প্রফেশনালের কাছে গিয়ে হয়তোবা নিলে মানে বেটার আর কি। মানে ডেইলি লাইফে আমরা মানে কিছু অ্যাডভাইস করুন যে মানে কিভাবে আমরা চলাফেরা করব বা কি মেনে চলবো, ওইরকম কিছু পরামর্শ যদি একটু দেন। ডেইলি লাইফে যেমন বেসিক আমি জোর দিচ্ছি স্ট্রেংথেনিংয়ে বিকজ আমার এক্সারসাইজ পার্টটা অর্থ পার্টটা খুব বেশি ফেভারিট। তো স্ট্রেংথ ট্রেনিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। তার মানে এটা বলছি না জিমে গিয়ে 100 কেজি ওঠানো, বিকজ ওইটাতে আবার ফর্ম পশ্চার মানে খুব খারাপ থাকে। অনেক সময় ট্রেনাররাও বলতে পারে না কোনখানে কি লিগামেন্ট ইনজুরি হচ্ছে, কোন রোটেটার কাফে আবার মানে স্ট্রেস পড়ছে, ওইগুলি অনেক সময় ট্রেনাররাও বলতে পারে না। তো সেক্ষেত্রে আমি বলবো প্রপার ফর্মে যদি হয় স্ট্রেংথ ট্রেনিংটা করতে। আর যদি জিম পসিবল না হয় নো প্রবলেম, তো আপনার যেটা বললাম ফিজিওথেরাপিস্টের কাছে অ্যাপ্রোচ করুন। আর
যদি ওয়েট ট্রেনিং করতে লাগে স্মল 1 লিটারের বটল দিয়েও করতে পারে। তারপরে কোর স্ট্রেংথেনিং করতে পারেন, যেটা নর্মাল যাদের ব্যাকের অনেক সময় সমস্যা থাকে, ধরেন কিন্তু মানে চলতে ফিরতে কোনো অসুবিধা নেই, নর্মাল এলবো প্ল্যাঙ্ক ওই ছোটোখাটো এইগুলি করলে অ্যাটলিস্ট বডিটা হেলদি থাকে। আর নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটিসগুলি করতেও অনেকটা ইজি হয়ে যায় আমাদের সবার ক্ষেত্রে। তো এইটা আর কোয়ালিটি অফ লাইফও ইমপ্রুভ হয় তাতে। তো ইয়েস, এটা খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ ফিজিওথেরাপি। বিভিন্ন ধরনের মানে সমস্যার ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে তো নিশ্চয়ই ফিজিওথেরাপির বিষয়গুলো বিভিন্ন রকম হয়। হ্যাঁ, হ্যাঁ। তো সেই সম্পর্কে কিছু হ্যাঁ, ডেফিনেটলি বিভিন্ন যেটা বললেন, যেমন ধরেন আমি এক্সাম্পল দিলাম অস্টিওআর্থ্রাইটিস, হাঁটুর ব্যথা। অনেকের ফিমেলদের বেশি দেখা যায়, ফিমেল পপুলেশনের হাঁটুর ব্যথা নিয়ে আসছে আমার ক্লিনিকে। তো ওইসব ক্ষেত্রে এক্সারসাইজ আলাদা থাকে। হাতের যদি ফ্রোজেন শোল্ডারের মতো কেস থাকে, ওইটাতেও আপনার এক্সারসাইজ আলাদা থাকে। অনেক সময় কোমরের যাদের সায়াটিকা থাকে অথবা ধরেন লাম্বার স্পন্ডাইলোসিস এরকম কিছু প্রবলেম থাকে, ওদেরও অনেক এক্সারসাইজ আছে। সবগুলি আলাদা আলাদা এক্সারসাইজ একসাথে জেনারেলাইজ করে যদি আমার কোমর ব্যথা হয়, আমি জাস্ট 2 কিলো নিয়ে হাতের এক্সারসাইজ করলাম আর বললাম যে আমি সবসময় এক্সারসাইজ করি, এটা টোটালি রং। বিকজ এইটাতে আপনার কোমরের কোনো মানে আপনার যে কোরের কোনো অ্যাক্টিভেশন হচ্ছে না, আপনার ওভারঅল যেটা আপনার দরকার, যেটাতে আপনার পেইন, ওই সব ক্ষেত্রে কোনো কাজ হচ্ছে না। অনেকেই বলে আমরা সারাদিন এক্সারসাইজ করছি, সারাদিন হাঁটছি। বাট সারাদিন হাঁটা, কাজ করা আর টোটালি একটা টাইম মেনটেন করে সীমাবদ্ধ করে আপনি যদি হাঁটেন, জাস্ট এক্সারসাইজকেই দেন, ওইটা টোটালি ডিফারেন্ট। তো ইয়েস, ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশনের ক্ষেত্রে ফিজিওথেরাপি এক্সারসাইজ ডিফারেন্ট। এখন এইজ ফ্যাক্টর ডিপেন্ড করে, জেন্ডার ডিপেন্ড করে। সো এইগুলি সব ফ্যাক্টরই রেসপন্সিবল। ধরুন আজকে আমি আপনার কাছে এলাম যে আমার হাত ব্যথা, তো আপনি আমাকে হাত ব্যথার জন্য কিছু এক্সারসাইজ দিয়ে দিলেন। তো মানে এটা আমি কতদিন কন্টিনিউ করব? মানে যতদিন আমার হাত ব্যথাটা থাকবে ততদিনই কন্টিনিউ করব, নাকি মানে কি করব? আমার নেক্সট স্টেপ কি হবে? স্টেপ কী হবে? প্রথমে মনে করেন আপনি হাত ব্যথায় এসেছেন, আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে আপনার পেইনটাকে রিডিউস করা, ঠিক আছে? তখন তারপরে আমি দেখবো যে আপনার কোনো মুভমেন্টে রেস্ট্রিকশন আছে কিনা, নাকি জাস্ট পেইন। তো যদি মুভমেন্টের রেস্ট্রিকশন থাকে, তো আমি ওইভাবে আমার হ্যান্ডস অন মোবিলাইজেশন টেকনিক আছে, ওইগুলি আমি অ্যাপ্লাই করব। আর যদি মনে করেন আপনার কোনো রেস্ট্রিকশন নেই মুভমেন্টে, জাস্ট নর্মাল পেইন আছে, তাহলে আমি আপনার পেইন রিডিউসের জন্য ইলেকট্রোথেরাপি ইউজ করব। তারপরে আপনাকে নর্মাল একটু যখন পেইনটা রিলিফ হবে, আমি আপনাকে এক্সারসাইজ দেখাবো, যেটা আপনার কন্টিনিউ করতে হবে ফর আ পিরিয়ড অফ 7 to 10 ডেজ। ওটা আপনার ডিপেন্ড করে কতটুক আপনার সিভিয়ারিটি। তারপরে ধরেন আপনার পেন এখন রিডিউস হয়ে গেল। আপনি বললেন যে আমার তো আর সেশন দরকার নেই, আমি এখন বাড়িতেই যা করতে চাই। তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? সেই ক্ষেত্রে আপনার আমি আরও ধরেন উইকলি একটা ভিজিট দিতে বলব, যেটাতে আমি আপনার এক্সারসাইজগুলি মডিফাই করে দেবো। আর যদি আপনার পেইন অর সামথিং মানে ওইসব কোনো প্রবলেম না থাকে, জাস্ট নরমাল এক্সারসাইজ রিহ্যাব প্রোগ্রামের মতো। কারণ আমার একটা আপনার গোল থাকবে যে এত দিনের মধ্যে আপনার এতটুক মানে আমার টার্গেট, ঠিক আছে? আমি নিজের মানে টার্গেট একটা থাকে। তো ওই অ্যাকর্ডিংই আমি আপনাকে এক্সারসাইজ করে প্রেসক্রাইব করব। ধরেন উইকলি একবার আমি বলব আমার কাছে এসে ভিজিট করেন। আমি দেখিয়ে দিলাম। তারপরে again আফটার 2 উইকস ওইভাবেই আমার অ্যাপ্রোচটা থাকবে আরকি। আপনার যদি এরকম রেস্টের মানে হাতের ব্যথা নিয়ে বলছেন যেটা। এই যে আমাদের যে বিভিন্ন ধরনের সমস্যা আজকাল হচ্ছে, হ্যাঁ? এটা কি মানে এর পেছনে কি আমাদের যে মানে দৈনন্দিন জীবনে যে একটা চাপ রয়েছে, বা এই যে দীর্ঘক্ষণ অফিসে বসে কম্পিউটারের সামনে বসে কাজ করা, বা আ অ সে ঘরে বসে ওয়ার্ক হুম, ফ্রম হুম, হোম হলেও ঘরে বসে দীর্ঘক্ষণ হুম। সময় একটা জায়গায় বসে কাজ করা। আ মানে এইগুলো কি দায়ী কিনা এই যে বিভিন্ন ধরনের সমস্যার পেছনে? হ্যাঁ, একদম। এই একদম 100% দায়ী। যেটা ফার্স্ট স্টার্টিং দিকে আমি যেটা ডিসকাস করলাম ডেস্ক জবের ব্যাপারটা, এটা তো ডেফিনিটলি পুয়ার পশ্চারে। আবার যেটা বললেন আপনি কিচেন, মানে ধরেন আমি হোম মেকারের কথা হুম, বলছি। ধরেন যারা নরমালি ম্যাক্সিমাম টাইম দেখবেন ঘরে অথবা কিচেনে ওইসবে দিচ্ছে। তো ওই ম্যাটারটাতে আমি বলব পয়েশ্চার খুব বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বিকজ ধরেন উনার কুকিং যে করছে স্টাভের লেভেলটা অনেকটাই নিচু, অথবা বেসিন সিঙ্ক যেটাতে কাজ করছে ওইটা অনেকটা হাইটে।
তো এগুলির কোনো মানে যখন বানানো হয় কনস্ট্রাকশনে ওই ওই এত ergonomically কেউ ভাবে না। নরমালি আমরা বানাই। তো ওই পশ্চারে দীর্ঘদিন কাজ করতে, করতে obviously chronic pain ডেভেলপ হয়। chronic slowly আপনার কি বলে bone degeneration সবকিছুই শুরু হয়। তো ওই ফ্যাক্টরগুলি ইয়েস আপনি যেটা বললেন অনেকটাই রিলেটেবল আর টোটালি ডিপেন্ডেন্ট যেমন দৈনন্দিন জীবনে যা প্রবলেম হয় ডেইলি অ্যাক্টিভিটিসে যেটা ইনফ্লুয়েন্স করে ওইটা খুব বেশি ইম্পর্টেন্ট। স্ট্রেস তো ডেফিনেটলি আছে। স্ট্রেস লেভেল এফেক্ট তো করেই। ফিজিওথেরাপি অ্যান্ড ডেইলি ওয়েলনেস, এই সম্পর্কে আপনি আমাদের দর্শকদের কি বলতে চাইবেন? ফিজিওথেরাপি ডেইলি ওয়েলনেসে এই একটাই কথা বলবো, প্র্যাকটিস ফিজিওথেরাপি, এক্সারসাইজ করুন। নর্মাল ইউটিউব অর যোগা ভিডিও দেখে মানে এক্সারসাইজ করবেন না, বিকজ আপনি হয়তো বা জানেন না আপনার কোন দিকে কোন নার্ভে প্রেশার পড়ছে অথবা কোন জয়েন্টে আপনার বেশি প্রেশার ইনজুরি হতে পারে। সো চুজ ওয়াইজলি আপনি যে এক্সারসাইজ করবেন প্রপারলি। যদি আপনি নাও যেতে চান কোনো থেরাপিস্টের কাছে, চুজ ওয়াইজলি আমি বলবো, এটাই আমার একটা মেসেজ টু দ্য পাবলিক। একদম ইদানিং কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমরা ইউটিউব দেখে হ্যাঁ। বা বিভিন্ন ফেসবুকেও অনেক সময় বিভিন্ন কিছু থাকে, ওইগুলো দেখে আমরা নিজে নিজে ডাক্তারি করা যেটাকে বলে আমরা এটা করছি। হ্যাঁ, তো মানে এটা কতটা হার্মফুল আমাদের জন্য? এইটা অনেকটাই হার্মফুল, বিকজ যদি কারোর নার্ভের প্রবলেম থাকে কোমরে সাপোজ, আর সে ধরেন নি ধরেন আমার পা তুলতে অসুবিধা হচ্ছে, ব্যথা হচ্ছে, কিন্তু আমি ইউটিউব ভিডিওতে দেখলাম যে কোমরের ব্যথার জন্য আমার স্ট্রেট লেগ তুলতেই হবে অথবা এইটা চাপ দিয়ে তুলতে হবে পাটা। তো সেক্ষেত্রে এটা টোটালি ডেঞ্জারাস জিনিস, বিকজ ইউটিউব জেনারেলাইজ টার্মে হয়তো বা বলে দিচ্ছে। আমি ইউটিউবকে খারাপ বলছি না, বিকজ ইউটিউব অ্যাকচুয়ালি অনেক হেল্প করে অনেক কিছুতেই, ইনফরমেশনে হেল্প করে। কিন্তু এক্সারসাইজ যখন নেবেন একটা প্রফেশনালের দ্বারা চুজ করলে কি হলো, ইন পার্সন আপনাকে অ্যাসেস করা হলো এবার আপনার কোনখানে প্রবলেম হচ্ছে। যদি আপনি অর্থোপেডিশিয়ানের কাছে যান, অর্থোপেডিক্সের কাছে যান, তাহলে আপনার নর্মালি এক্স রে করলো যেইভাবেই হোক ওনার অ্যাসেসমেন্ট এক ধরনের থাকে। তো অ্যান্ড ফলোড বাই ফিজিওথেরাপি যদি করেন, তো ওইটা টোটালি একটা টিম হিসাবে কাজ করে। তো যদি কোনো প্রবলেম থাকে, পেইন থাকে, সাজেশন হবে যে আপনি প্রথমে প্রফেশনালসের হেল্প নেন, সিক অ্যাডভাইস ফ্রম দ্য প্রফেশনালস। অ্যান্ড তারপরে তারপরে নেক্সট আপনার কমপ্লিকেশন থেকে আপনাকে প্রিভেন্ট করবে। এক্সট্রা বাজে ডিজেনারেশন কিছু হবে না হয়তো বা। তো ইয়েস, এইটা একটা বড় মেসেজ সবাইকে। হ্যাঁ, ব্যথাহীন সুস্থ সচল জীবন পরিচালনার ক্ষেত্রে ফিজিওথেরাপি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটাই কিন্তু এই আলোচনার মাধ্যমে আমাদের আজকের এই আলোচনায় উঠে আসলো। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা, যে অবশ্যই আমরা চিকিৎসকের পরামর্শ ছাড়া বা ফিজিওথেরাপিস্টের পরামর্শ ছাড়া নিজের থেকে কোনো সিদ্ধান্ত নেব না। আমরা এক্সপার্টের পরামর্শ নিয়েই যা করার তা করব। আর এই বিষয়গুলো মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো যিনি আমাদের সামনে অত্যন্ত সুন্দরভাবে এবং সহজভাবে ব্যক্ত করলেন আমাদের আজকের অতিথি ভাস্বতী দেববর্মা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন। আর আমাদের দর্শক বন্ধুদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের সাথে ছিলেন। আমরা আশা করছি যে আমাদের এই আলোচনায় আপনারা উপকৃত হয়েছেন এবং আপনাদের জীবনটাকে আরও সুন্দরভাবে অতিবাহিত করার জন্য আপনারা আমাদের এই আলোচনা থেকে অনুপ্রাণিত হয়েছেন। আবারও আমাদের দেখা হবে অন্য কোনো নতুন অতিথির সাথে, নতুন বিষয় নিয়ে, নতুন আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চোখ রাখবেন নানা রঙের অনুষ্ঠানের জন্য বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।